রবির ব্যবহারগুলো অনেকটা চাঁড়ালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো মেনে নেওয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক সে তার স্বামী, বিয়ে তো তাকেও করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামী সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক, গ্রামে তার শ্বশুরের সম্মান, দুই, তার নিজের মায়ের সম্মান। বেলি কাউকে বলতেও পারে নাই যে তার স্বামী আরেকটা বিয়ে করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব চলে যাবে। আর তার মা হয়তো শোকটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক সতীন নিয়ে যাতে সংসার না করে। সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে থাকছে, তাও একই বাড়িতে। এই শোকটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আরো বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুনকালি মারবে। সব দিক দিয়ে বেলি আটকা পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থা নেই। যে পন্থাতে যাবে তাতেই কোনো বাধা। আর এদিকে মিনু রুবিকে একদমই সহ্য হয় না। মিনু রুবি ভেবে রেখেছে আজ ইরফান বাসাতে এলে রুবির নামে সব বলবে। যা সত্যি তাই বলবে, পারলে আরো বানিয়ে বানিয়ে বলবে। মিনুর কথা দারুণ বানায়। বেলিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেলিও যায় সেই রুমে। বেলিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেলিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে। আর সে একজন সেই হবে। এর জন্য যতটা করা লাগবে সে করবে। বেলিকে দেখে তার মেজাজ আরো গরম হয়ে যায়। বেলিকে টর্চার করে রবি একরকম পৈশাচিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেলেও বেলি টু শব্দ করে না। আর ইরফানের কাছে তো বলেও বলে না। আর এটারই সুযোগ নেয় রবি। তোকে যে আমি এতক্ষণ ডাকলাম, কানের মধ্যে কি দিয়ে রাখছিস? শুনিস নাই? আমি তো ডাকার সাথে সাথেই আসলাম। বাপরে বাপ, ভালো চোপা লড়াস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? হুম। ঘুমিয়েছে কই রাতে? ঘরেই। আর তুই? আমিও ঘরেই ঘুমিয়েছি। ও আচ্ছা, এজন্যই বলি, ইরফান রাতারাতি মাগুর মাছ কোথায় পেল? রবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেলি বুঝতে সময় লাগলো না। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে। তাই নিজে সাহস করে দুইটা কথা বলে ওঠে। আপনি যা ভাবছেন তা নয়। এসব কিছুই হয় নাই। সব জানতা হয়ে গেছে দেখতেছি। না, শুধু যেতটুকু বোঝার তাই বুঝছি। আর কিছুই না। রুবির মেজাজ আরো খারাপ হয়ে যায়। বিশ্রী বাসায় বেলিকে গালি দেয় সে। তারপর খাট থেকে এসে ঠাস করে একটা সর বসিয়ে দেয় বেলিকে। সরটা খেয়েও বেলি সেখানেই দাঁড়িয়ে থাকে। একটা আওয়াজও করে নাই। টিভির মধ্যে যে রাক্ষসীগুলো থাকে তেমনি হলি তুই। ১০০ রং তোর। অভিনয় করস তুই। গ্রামে গিয়ে কি তাবিজ করছিস ইরফানকে? কি তাবিজ করছিস বল? রবির কথা শুনে বেলি অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখনই বেলি আবারও বলে ওঠে, যদি তাবিজ করার হতো, আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগে তাবিজ তোমার করে নিজের বশেই রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে তার থেকেও বেশি ভালোবাসে। অথচ আপনিই তাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস হয় কিভাবে যে ও রুবির সামনে, মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে আর বেলিকে সবকিছু শুনতে হবে আর মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্য আরো বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারায় আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাকেই চাই, তোকে নয়। এইবার বেলি আরেকটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই চাই। আপনি শিক্ষিত, সব গুণ আছে আপনার মাঝে। তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার উপরে? সেটা তোকে নিশ্চয়ই বলবো না আমি। চাই, আমিও এখন ওনার স্ত্রী। আমি থাকা অবস্থাতে উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা দিয়ে থাকলে কেসটা কিন্তু আমার পক্ষেই আসবে। আর আমি পড়াশোনা কম করছি তাই বলে কিন্তু অশিক্ষিত নয়। আর অহেতুক আমাকে জ্বালিয়ে লাভ কি বলুন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, আর না এখনো আছি, আর না ভবিষ্যতেও থাকবো। কোনো কাজ থাকলে বলবেন, আমি সব করে দিব। তবে এসব বাজে কথা আর বলবেন না কখনো। এসব বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রবি সেখানে দাঁড়িয়ে আছে এখনো অবধি। বেলির কথাগুলো তার পুরো শরীরে যেন আগুন ধরিয়ে দিয়েছে। রবি ভেবেছিল কি আর হয়ে গেল কি? বেলির মুখে পুলি ফুটেছে। এবার রবি আরো সচেতনতার সাথে খেলতে হবে। এই যাচ্ছে রবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি মিনু।
এতদিন পর বেলি কিছু তো বলেছে রবিকে, এটাই বা। তাই সে আজ একটু হলেও অনেক খুশি। যতটা খুশি সে বেলির উপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির উপর। কারণ রুবি আজকে একদমই অতিরিক্ত করে। মিনু হাসি মুখে বেলির রুমে চলে যায়। ভাবি, হুম, আজ যা তো আপনি ফাটাইয়া দিছেন একদম। কি? ডাইনিটারে ইচ্ছে মতো কথা শোনাইছেন। ডাইনি কেন বলো? সেও তো মানুষ। মানুষ, কিন্তু কাজ কাম তো ডাইনিগো মতোই। তবে আপনি ভালো কাম করছেন, শতানটারে ইচ্ছে মতো বলছেন। এটা কথা কি জানো তো মিনু? দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন পিঠও কথা বলে। আমার অবস্থাটাও ঠিক ওই রকমই। আমি চাই না সে বারবার তার আর ওনার মাঝে আমাকে টানুক। আর দেখতে গেলে রুবি আপু তো বেশি হকদার এই সংসারে। আমি কে? আপনি কে মানে? আপনি তো ভাইয়ের বউ। আমি বউ হলে কি আরেক বউয়ের দরকার পড়তো ওনার মিনু? আমি তো আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু কি লাভ হলো বলো তো? সবই কপালের দোষ। কপালের দোষ বলেই তো টিকে আছি। একদিন দেখবে আমি আর থাকবো না। এটা আপনি কি কন ভাবি? আমি এখনও থাকতে চাই না, কিন্তু যেতেও পারি না। এটি কইেন না ভাবি। যাও, কাজ করতে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, একটু ঘুমাবো। আচ্ছা, আর শোনো, তোমার ভাই আসলে তাকে কপি করে দিও। আমি আজ আর বের হব না, কেমন? আচ্ছা ভাবি। বেলি বিছানায় শুয়ে আছে। শরীরটা আসলেই তার ভালো লাগছে না। পুরো শরীর যেন কাঁপছে তার। শরীরটাও গরম হয়ে আছে, মনে হয় জ্বর চলে আসবে। জ্বরের কথা ভাবতেই একটা কথা মনে পড়ে যায় বেলির। সেদিনও বেলির জ্বর ছিল, কিন্তু তবুও সেদিন সে কলেজে গিয়েছিল। মোড়ের মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করতেছিল। বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর তখনই কালসে ফুল। কে? কি রে কলিজা, এত ছোট কেন তোর? আপনাকে না বলছি, এমনি হুটহাট করে আমাকে ডাক দিবেন না। তোর কলিজা ছোট হইলে আমি কি করব বল? কি করব মানে? আমার এগুলো ভালো লাগে না। তোরে এমন দেখা যায় কি জন্য? তোর কি শরীর ভালো না? হুম, জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখও করে। এমনি বলেন কেন? তোরে রাগাইতে আমার ভালোই লাগে তাই। দূর, বাদ জায়গা আমি। সেদিন অনেকটা রাগ করেই বেলি চলে আসছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজুও হেসেছিল বেলির রাগ দেখে, তাই তো জোরে জোরেই বলেছিল, এই কালি, দাঁড়া, তুই যাস কই? আয়, আমি তোকে ওষুধ কিনে দিব। আপনার ওষুধ আপনিই গিলেন। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল সেদিন। রাজুর হাসি মাখা মুখটা আজও বেলির চোখে ভেসে ওঠে। এসব ভাবতে ভাবতে বেলির চোখে ঘুম নেমে আসে। রাত 8টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজা বেলির মায়াবী চেহারাটা দেখবে, কিন্তু দুর্ভাগ্য, দরজা খুলে দেখে মিনু। মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় ইরফান। কিরে, তুই কখন এলি? 11টার দিকে। খালি আমি একলাই নাই, আরও একজন আইছে। কে? নিজে যাইয়ে দেখেন। 1 কাপ কফি করে দে। আচ্ছা। বেলি কোথায়? ঘুমাচ্ছে। এখন? জানি না আমি। দরজা থেকে ভিতরে গিয়ে দেখে নিজের রুমে চলে যায় ইরফান। রুমের ভিতরে গিয়ে খাটের উপর রুবিকে শুয়ে থাকা অবস্থা দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে থাকা মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলে বেলির রুমে চলে যায় ইরফান। বেলির রুমে গিয়ে দেখে বেলিকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান। হাত ধরতেই দেখে বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকে ইরফান। বেলি, এই বেলি, বেলি। হুম। হালকা স্বরে হুঁ করে শব্দ করে ওঠে বেলি। বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীরে হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফানের। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে বসে থাকা বেলি একবারের জন্য চোখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফানের বেলির রুমে যাওয়া একদমই সহ্য হয়নি রবির। সে রুমের মধ্যে বসে থেকে নিজের তেজ কমাচ্ছে জিনিসের ওপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সব কিছু শোধ তুলতে হবে তাকে, আজ এক্ষুনি এবং এই মুহূর্তে। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেওয়ার জন্য, বেলির জ্বর মাপবে বলে, আর কোনো রকম সেন্স করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথে রুবি দরজা আটকে দেয়।
মোট কথা সে রুম থেকে আজ ইরফানকে বের হতে দিবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতে অনেক খারাপ, তার উপর এভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় মেজাজ আরও খারাপ হয়ে যায়। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটার হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠেটা যে ওখানেই এখন অবধি দাঁড়িয়ে আছে। এবার ইরফান আস্তে করে কথা বলে রুবির সাথে। কি ব্যাপার, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি এতে তোমার হয় না? দেখো রুবি, রাত 9টা বাজে, আমি খুবই ক্লান্ত, তার উপর বেলির প্রচণ্ড জ্বর। আমাকে যেতে দাও, ও মরে যাক, তবুও তুমি যাবে না। রুবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত যেন মাথায় চলে যায়। এটা কি বললো রুবি? এ কেমন মানুষ যে অন্য আরেকজন মানুষের মৃত্যু কামনা করে? তবুও নিজের মেজাজ কন্ট্রোলে রেখে ঠান্ডা মাথায় আবারও রুবিকে বোঝাতে থাকে সে। রুবি, আমি এখন ঝগড়ার মুডে নেই, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না? আমি তো যাবই রুবি। না, যাবা না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা ওই বেয়াদব মেয়েটা। ওকে তাবিজ করেছে তোমাকে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে যাচ্ছ। আগে তো ওকে দেখতেই পারতা না, এখন কি হয়েছে ইরফান? একটা কথা আছে জানো তো রুবি, যা চিন্তাভাবনা যেমন সে বলবেও তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়েও এসব নোংরা মানসিকতার চিন্তাভাবনা নিয়ে পড়ে আসো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবু তুমি যাবা না ওর কাছে। লাস্ট টাইম বলতেছি আমি, তুমি সরে যাও আর আমাকে যেতে দাও। তুমি যাবা না, যাবা না, যাবা না। আমি যাবো যাবো যাবো। ইরফান, তুমি বদলে গেছো। তুমি ওই গাইয়া মেয়েটার জন্য তুমি বদলে যাচ্ছ ইরহান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম আর এখন মানুষ হচ্ছি। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে রুবি, যা সহ্য হয়নি ইরফানের। ইরফান এবার ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না বেশি বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলা, মাত্র তো ধাক্কা দিলাম। এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব, কথাটা মাথায় রাখবা। ইরফান, তুমি যাবা না। আমি যাব। বিয়ে যেমন 2টা করেছি, দায়িত্ব সমানভাবেই নিব আমি। হয় তুমি ওরে রাখবা, নয়তো আমাকে। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, গলা নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত, ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অচেতন হয়ে পড়ে আছে, আর তুমি এখানে আমায় আটকে রেখেছ। এগুলো কি মানুষের কাজ? আজ হঠাৎ তুমি মানুষ হয়ে গেলে? অন্যান্য দিন তো বেলি বলতে মারধর আর আজ আদর যত্ন, ব্যাপার কি? আগে তো অমানুষ ছিলাম, এখনও অমানুষই আছি আমি, মানুষ হওয়ার চেষ্টা করছি শুধু। বাকি উত্তরগুলো সময় অনুযায়ী পেয়ে যাবে। ইরফান রুবির সামনের দিকে বেরিয়ে যায় রুম থেকে, আর রুবি রুমের মধ্যে থেকে সব তোলপাড় করে ফেলেছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফান এই মুহূর্তে আর অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে এই মুহূর্তে থেকে শুধুই বেলিকে নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অচেতন বেলির শরীরের তাপমাত্রা চেক করার জন্য থার্মোমিটার কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে বেলির মাথা ধুইয়ে দিবে বলে। বেলির শরীরে বিন্দুমাত্র শক্তি নিচে সে উঠে বসবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায়। ধরে জ্বর 103-এ ফুঁসে গেল, এজন্যই তো হুঁশ নেই বেলির। ইরফান মিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফি পড়ে আছে। ভাই, কফি খাইলেন না? না, নিয়ে যা। আপনি তো কফি না খেলে হয় না। কফি না খেলে মরে যাব না, তুই নিয়ে যা। আরও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছুই খায়নি। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দিই আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময় মিনুর মাথায় চট করে একটা বুদ্ধি আসে। এই সুযোগটাই কাজে লাগাবে সে। আজ রুবি যা যা বেলিকে যা যা বলেছে আর যা যা করেছে সব বলে দিবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানে ধামাকা, সে আর সময় নষ্ট করেনি। হায়রে ভাবি, কত কইলাম আমি ধুইয়া দেই, আমি ধুইয়া দেই, শুনলেন না আমার কথা? কি হয়েছে? কি ধুয়েছে ও? আর কই না ভাই, রুবি ভাবি আইয়া এই যে শুরু করছে। বেলি ভাবিরে যা মুখে আইছে তাই কইছে, তারপর ভাবিরে দিয়ে সেটি সব জামা কাপড় ধোয়াইছে, তাও অবেলায়। এলাই মনে হয় জ্বর আইছে। কি? হ ভাই। কি বিচ্ছিরি গালি দিছে ভাবিরে। ভাবি চুপ করেই আসিল, কিছুই কয় নাই, খালি কাঁদছে। তুই যা, বাকি কাজ কর। মিনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা রাগে কাঁপতে থাকে। ইচ্ছে করছিল রুবিকে এক লাথি দিয়ে ঘর থেকে বের করে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই তার। রুবিও তার স্ত্রী, তার উপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এভাবে কিছুই করা যাবে না। সব বলে গিয়ে বেলির মাথায় পানি ডালি ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও টু শব্দও করছে না। তুই এত সহজ সরল কেন বেলি? কেন আমাদের জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকে বুঝলাম না। এত মারধরের পরও আমার কাছেই আছিস, এত চুপচাপ করে থাকিস তুই। কেন এত সাবা স্বভাবের তুই বেলি? জানি তোর দিকে ঘুরে যাচ্ছে রে, প্লিজ ভালো হয়ে যা তুই।
এই কথাগুলো মনে মনে বলতে থাকে ইরফানের অন্তরটা হু হু করে ওঠে। বেলির জন্য তার মায়া দিনকে দিন বেড়ে চলছে। বারবার মন বেলির দিকে টানছে তার। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছড়াতেই পারে, বিনিময়ে তার কিছুই চাই না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে, তারপর টাওয়াল দিয়ে মাথা মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলির, তাই ভাবছিল যদি পুরো শরীরটা মুছে যাওয়া যায় তাহলে ভালো হতো। এই এতদিনের মাঝে বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখলো। ফার্মেসিতেও যাবে, সে জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্য। মিনুকে ডেকে বেলির কাছে মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওদিকে রুবির মেজাজ তো তুঙ্গে উঠেছে। তার এই মুহূর্তে বেলিকে গিয়ে বিষ দিতে মন চাচ্ছে, কিন্তু উপায় নেই। আধা ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও জ্বরের ঘরেই আছে। মিনু এদিকে দিয়ে বেলির শরীরটা মুছে দেয়। মিনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিকমতো বসতেই পারে না, ভাত খাবে কি? তার একটাই কথা, এগুলো সরান সামনে থেকে, আমি খাবো না। মেডিসিন নিতে হবে তো, অল্প কয়টা খাও। খাবো না, সরান এগুলো সামনে থেকে। অল্প কয়েকটা ভাত খাও বেলি, এমন করো না, হা করো। এগুলো কি? তখনই মিনু বলে ওঠে, ও কি ভাবি, আপনিই তো রানলেন মুরগার মাংস, লন ভাত খাইয়ালন। এগুলো সরান সামনে থেকে, আমার গন্ধ লাগে এগুলো। ও কি সব কয় মাতারি, বাপি পোলাপাইনের মতো কইরেন না তো, খাইয়ালন, এরপরে ওষুধ খান। বেলি খাবেই না, তরকারি দিয়ে তো আরও আগেই খাবে না। তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত করে খাইয়ে দেয় বেলিকে। বেলির জ্বরের ঘোর প্রকট হলেও সে বুঝতে পেরেছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে, আর ইরফানের হাত থেকে বিয়ের এতদিন পর সে খাচ্ছে। মুহূর্তে তার চোখে পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি কাঁদছে। সর্বোচ্চ 6-7 লোকমা ভাত খায় বেলি, তারপর আর পেটে যায়নি তার। ইরফানও আর জোর করেনি, যতটুকু পেরেছে খেয়েছে। কিছুক্ষণ পর বেলি চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা তার, ব্যথা চোটে কাটছে সে। ইরফান তখনও বেলির পাশেই বসা। বেলির কান্না সহ্য হচ্ছে না তার। আজ রাতে সে ভাতটাও খায়নি। সে যে বেলির কাছে বসা ছিল তখন থেকে এখন অবধি আছে। ঘড়ির দিকে নজর দিতে দেখে 12টা বেজে 55 মিনিট। এতটা সময় পার হয়ে গেল, অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীর ব্যথায় কাঁদতে থাকে। বেলি, কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করছে। উফরে, কি কোথায় কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা। বলো। মেজাজটা পেটে যাইতেছে, পায়ের গিঁটগুলোও ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীর হাত পা অনেক ব্যথা করে, তেমনটাই বেলির হচ্ছে। এর আগের বার কথা মনে পড়ে যায় ইরফানের, ঠিক এইভাবেই মান্তের ব্যথা সহ্য করতে হয়েছিল ওকে। আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মোবিনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাত করে একপাশে শুইয়ে দিয়ে বেলির কোমরে মোব মালিশ করে দেয় সে। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটা একটু নিয়ন্ত্রণে আসে, আর শরীর ব্যথাটাও কিছুটা হলে কমে বেলির। শুয়ে শুয়ে ইরফানকে দেখছিল বেলি। ভিতরটা কেমন জানি করে ওঠে তার। খুবই খারাপ লাগছে ইরফানের জন্য। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও যেন কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? হুম। মিনু কোথায়? ও তো গেস্ট রুমে ঘুমাইতেছে। চলেন আপনাকে খেতে দেই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজেই অসুখে মরে যাচ্ছে, আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। এ কি মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলে? ক্ষুধা লাগলে খেয়ে নিব আমি, তুমি শুয়ে থাকো। হুম। ইরফানের কেন জানে বেলিকে কিছু বলতে ইচ্ছে করছে। বেলির কাছে যেতে ইচ্ছে করছে, বেলিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। বেলি। হুম। একটা কথা বলি? হুম। আমি তোমাকে ভালোবাসি। জ্বরের মাঝেও এমন কথা শুনে শরীরের তাপমাত্রা যেন আরও বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে কথাটা, তাও এই মুহূর্তে, সে যেন একদমই আশা করেনি। এরই মাঝে ইরফান আবারও বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপরও বেলিও বলতে শুরু করে, এটা তো শুধুই আবেগ, আবেগ নয়, সত্যি। আমার মনটা বারবার তোমার দিকে ঘুরে যাচ্ছে। আমরা দুজন নেই, আমরা এখন 3জন। কেন বুঝতে পারছেন না আপনি? 3জন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও তো আপনাকে ভালোবাসে, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমার ভালোবাসেন? ভালোবাসেন না। ভালোবাসলে আমি সতী নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল জ্বরে যায়, দিন শেষে সে জ্বরে যায়, আমিও জ্বরে যাব। জানি না কবে, তবে আমিও জ্বরে যাব। যাওয়ার আগে আপনাকে অনেক কিছুই দিয়ে যাব। বেলি, আমি একটু ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। আপনি রুবিয়াপুর কাছে যান।
আমি তোমার কাছে এসেছি আর তুমি আমায় ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতিয়ে বিনিময়ে সে নিঃশেষ হয়ে যায়। সে 9টা থেকে এখন অবধি আমি তোমার কাছে বসা, আর তুমি এখন আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগে না, আমি ঘুমাবো। ঘুমাও, আমি আসি তোমার কাছে। কতক্ষণ আর বসে থাকবেন? শুতেও তো বলছো না। আমি কে যে আমার কাছে শোবেন আপনি? মার খাবা কিন্তু, ওটাই কপালে আছে আমার। এ বলে বেলি চুপ করে চোখ বুজে যায়। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তারও, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোণা পেয়ে পানি গড়িয়ে পড়ে বেলির। আজ নিজের শরীরে ইরফানের হাতে ছোঁয়াটার মায়ায় পড়ে গেছে সে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে মন ছুটে যাচ্ছে। বেলিকে জড়াতে চায় সে। বেলি তো তার বিবাহিত স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলি টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আচমকাই বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে, জড়িয়ে ধরে বেলিকে সে। সারেন, তুমি ঘুমাও, এভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো তো। ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়। তাই আর বেশি কিছু বলেনি সে। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তার উপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশি ছিল তাই না? হয়তো এর ক্ষমা হয় না। এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতেও এখন নিজেরই লজ্জা লাগে। বারবার বোঝাতে চেয়েও মনটা বুঝে নাই আমার। বারবার তোমাকেই পেতে চাই। কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছে। আমি তোমাকে ভালোবাসি বেলি, তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি। আমি শান্তি পাই তোমার মাঝে বেলি। জানি না কেন, কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে আছে। বেলির পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছিল ইরফানের চোখের পানি তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভিতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এদিকে ফিরে জ্বরের মাঝে জড়িয়ে ধরে নিজের স্বামীকে। ভালোবাসে বেলি মানুষটাকে, কি করে আর দূরে থাকতে পারে সে? বেলি জড়িয়ে ধরা দেখে ইরফান আরও জড়িয়ে নেয় বেলিকে। কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি ঘুমিয়ে যাও, আমি আসি তোমার কাছে। বেলি চুপ করে চোখ বুজে ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক। তাকে ছাড়া থাকতে পারবো না। আমি তাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া, শুধু পাল্টে যাইয়েন না। আমি তাহলে মরে যাব, একদমই মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি ফুল, তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাব না, আর তোকে কোথাও যেতেও দিব না। ভালোবাসি অনেক তোকে আমি। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধন আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানে আস্তে করে ঘুমিয়ে যায় বেলি। সকালবেলা ঘুম ভেঙে বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমাচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো একটা আছে, যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা, মন্দ লাগা, ভালো লাগা সব থাকা সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8টা। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয়। না, এখনও জ্বর ছাড়েনি, তবে তেমন জ্বর নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজ করেছে। আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে আস্তে বেলির পাশ থেকে উঠে যায়। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। গিয়ে অনেকটাই অবাক হয়ে যায়। আজ রবি সজাগ। যে রবি 10টা বাজে ঘুম থেকে উঠে না, সেই রবি সকাল 9টা বাজতে উঠে গেল কীভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রবি আটকায় থাকে। গোসল করবা? মানে কি, সারা রাত তো তার সাথেই কাটাইলাম, তাই এখন তো পরশ গোসল করতে হবে তাই না? রুবির মন মানসিকতা বারবার ওইদিকে ইঙ্গিত করে, যা ইরফানের মোটেই ভালো লাগে না। সে কিভাবে এসব কথা বলতে পারে এটাই ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানেই? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে তাই না? এটা মোটেও সত্যি না। রুবি, বেলি অসুস্থ, খুবই অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থাটা আমি আরও? রুবি, মাঝে মাঝে একটু বেশি ভেবে বসো তুমি। যাক ভালো, সত্যিকে মিথ্যে বানিয়ে সত্যি বানাতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যা কোথায় হচ্ছে রবি? তোমাকে সহ্য করে বেলি যদি 7 মাস তাকে ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ কেন? কারণ আমি বেলি নই, আর ওই গাইয়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবে না। ও গাইয়া মোক্ষ, তোমার মতো এত আবাল না।
ও গাইয়া মুখ্য কিন্তু তোমার মতো এত লেমও না রুবি। ও রিয়েলি? ইয়েস। রুবি, এমন আচরণ করো না যাতে তোমার দিক থেকে আমাকে মুখ ফিরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছো আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি নাকি দুজনের সম্মতিতে হয়েছিল কোনটা? যাই হোক, হয়েছিল তো। তোমার সাথে কিছু কথা বলবো আজ আমি। আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রুবি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল নিয়ে আসছো? তুমি তো এই 7 মাস আমার সাথে শুয়েছ। তুমি দেখোনি আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি সরি, তুমি দেখবে কিভাবে? তুমি তো দিন 12টা অবধি ঘুমিয়ে থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে। কোনটা বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি আমাদের মাঝে কতবার হয়েছে বলো? সপ্তাহে 2 কি 3 বার। কোনো সপ্তাহে একবারের জন্য না। এসব কেন হতো? লুক অ্যাট মি রুবি, এইসব নোংরা কথা কেন বলো? বলতে পারো। আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। ও, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না। আমি নিজেকে সাধু কখনো ভাবিনি, আর ভাববও না। একটা কথা জবাব দাও রবি, আমি যে বিবাহিত ছিলাম তুমি কি জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি, নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে। আমি বিবাহিত, আমার বউ আছে সব। তবুও কেন পা বাড়ালে? এখন আমি অপরাধী হয়ে গেলাম? চান্স তুমি নাও নাই? চান্স দিলে কে না নেয় রুবি? বলো আমাকে, কে না নেয়? তুমি চান্স দিয়েছ, আমিও অমানুষ চান্স নিয়েছি। কত মেরেছি, একটা বারও মেরে অজ্ঞান করে ফেলেছি। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারিনি। তখন আমি তোমার খুব কাছে ভালো ছিলাম, আর আজ আমি তার একটু সেবা করাতে আমি খুব খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্যি, সেও আমার স্ত্রী, এটাও সত্যি। সব থেকে বড় কথা, তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো। এসব কি ঠিক? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত আর বেলির মুখ্য। যেহেতু এত শিক্ষিত, তাহলে মুখের মতো কথা কেন বলো তুমি? তার মানে কি আমি বলতে পারি না তুমি এসবে বিশ্বাস করো? আমি একটা জিনিসই চাই, বেলি নামক কীটপতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ওকে কীটপতঙ্গ বলো না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পবিত্র কোরআন পড়ে। আমি অদম হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম, তাই আসল হীরাকে কাজ ভেবেছি আর কাজকে হীরা। বাবা, তুমি যে ওকে কেমন করে হাড়ে হাড়ে বুঝে গেছি। তাহলে আমায় বিয়ে করেছো কেন? আবারও একই কথা বলো। বিয়ে কি আমি একাই করেছি নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি বিবাহিত। তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হবে। তুমি তো জানতে তোমাকে সতী নিয়ে থাকতে হবে। তাহলে রাজি কেন হয়েছিলে? তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে। তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে। কই, তুমিও তো ছাড়ার বদলে আরও চেপে ধরেছিলে। বেলি তো এসব কিছুই জানতো না। তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছ, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই নয়। আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই, আর তোমার কাছ থেকে পেইন্ট পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎ ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায়। মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30টার উপর বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিকে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম। কামাল ভাই বলুন। কোথায় আছেন ভাই? এই তো ভাই, বাসায় আছি। অফিসে আসবেন না? এত লেট কেন? ভাই, ওয়াইফ অসুস্থ ছিল, আর কিছুক্ষণের মাঝে বের হব। ওকে ভাই, আসেন তাহলে। জি ভাই। ইরফানের কথা শুনে রুবি আরও জ্বলে ওঠে। যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ, এটা রুবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউ কি শুধু তুমি একা নাকি? বউ তো আরও একজন আছে আমার, সে অসুস্থ। আমি তার কথাই বলেছি। আর অন্য কিছু ছিল না? কি ছিল? এত সহজভাবে কথা বললাম আর সে বলে আর অন্য কিছু ছিল না? কি বলা উচিত ছিল আমার? যে ভাই, আমার দ্বিতীয় স্ত্রী আমার আর প্রথম স্ত্রীর মাঝে কাল রাতে, এটা বলা উচিত ছিল কি? ইরফানের এমন কথায় একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোনো দিক দিয়ে ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেলিকে টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না। আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনু একে একে নাস্তা বানিয়ে রাখে টেবিলে। ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মিনু সব সামনে সাজিয়ে রেখেছে, তবুও কিছু একটা মিসিং। ইরফান টেবিলে ভালো মতো চোখ বোলায়, কিছু তো মিসিং পাচ্ছে সে। কেউ ভাই, খান্না কা? কিছু জিনিস মিসিং। এটা কি? মানে কিছু জিনিস দেশ নাই তুই? তা কি দেয় নিকন? সবই তো দিয়েছি, খাইয়ালন দেখি। খাচ্ছি। বেলি উঠেছে? হুম। কখন? আপনি যখন রুমে গেছেন তার পরে উঠেছে। মুখ ধুয়েছে? হ। নাস্তা দিছিস? দিয়েছি।
খাইতো না কয়। আমি দিয়েছি। আচ্ছা। ইরফান আজ তেমন কিছুই খায়নি। একটা ব্রেড খেয়েছে, তাও শুকনো, সাথে একটা ডিম। পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ঘিন ঘিন লাগছে তার কাছে। এটা তার চোখে মুখে বোঝা যাচ্ছে, যা ইরফানের চোখে সহজে ধরা পড়ে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলির। বেলি তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আছে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে। ইন করা শার্টের আবার হাতাগুলো ফোল্ড করা। একেবারে ক্লিন শেভও না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গালজোড়া। এভাবে ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেলি চেয়ে আছে তার স্বামীর দিকে আর মনে মনে বলছে, মাশাল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী। বেলির ভাবনায় সেদ পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভেঙে সামনে তাকায় বেলি। ততক্ষণে ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত দেয় ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল সে। ইরফান বেলির গালে আলতো করে শুয়ে দেয় আর বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? এগুলো খাবো না। এগুলো তো তুমি রোজ বানাও। ডিম আমলেট, পরোটা, ভাজি খাও, তারপর সকালের মেডিসিনটাও খেতে হবে। ডিম ভুনা খাবো না, এগুলো তো গন্ধ। সরান এগুলো। মিনু কোথায়? কিসের গন্ধ? কী যে সব বলো না তুমি বেলি। ডিম খাবো না, তাহলে শুধু পরোটা আর ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেলি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে বাজি দেখে। কেন যেন বেলি সব কিছুতেই খুদ ধরছে। বাজি এমন বর্তা বর্তা কেন? এবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি অহেতুক বাচ্চামো করতেছে। না খাওয়ার দান্দা এসব বেলির। মোট কথা সে খাবে না, তাই এমন করছে। এদিকে ইরফানেরও অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসের। বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিসে যাবে। আর কোনো কথা শুনিনি ইরফান। সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুরে দেয় সে। তারপর বেলিও তার মুখের মধ্যে রেখে চাবাই গিলে নাড়। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে ডাকে। যে ভাই, আমি তো এখন অফিসে যাব, ওকে তুই দেখে রাখিস। আচ্ছা। দুপুরে যাতে ও ভাত খায়, কেমন? আরে মাতারি, এটা খবিস, পোলাপানের লাহান করে। খাইতে কইলেও খায় না। আহ, কী সব বাসা ব্যবহার যে করিস তুই। যা বলেছি তাই করবি। আচ্ছা, তাই ডিমখানায় কি দোষ করছিল? খান নাই কি লেগা ভাবি? তুই এগুলো নিয়ে যা। ধর। দেন। মিনু ট্রেটা নিয়ে চলে যায়। আর ইরফান বেলির গালে আলতো করে শুয়ে দিবে, বেলির দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কাছে তো 24 ঘন্টায় বসে থাকতে পারবো না, তাই না? আমার তো অফিস আছে। তুমি খেয়ে নিবি দুপুরে, কেমন? হুম। আর হ্যাঁ। কি? কিছু না। ভালোবাসি। এ বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, একটা কথা বলি? হুম। রুবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার কোনো প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো আজ থেকে। আমি যে ভুল করেছি তা হয়তো শুধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজকে থেকে, অন্যের জন্য নয়। এমনকি আমার জন্যও না। মনে যাতে থাকে, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি, তার উত্তর দাও। বেলি চুপ থাকা দেখে ইরফান আরও বেশি কিছু বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবুও সে কিছুই বলবে না, কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে কিন্তু পাল্টা কাউকে কিচ্ছু বলবে না। ইরফান আল্লাহ হাফেজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে। ইরফান চলে যাওয়ার পর বেলির কেন জানি চুপ করে বিছানায় শুয়ে পড়ে। ইরফানের কথাই ভেবে যাচ্ছে সে। বারবার ইরফানের মুখটা ভেসে আসছে তার সামনে। স্বামীর ভালোবাসা কি সে বিয়ের পর থেকে জানতো না। এই 2 দিনে সে বুঝতে পেরেছে কেন মেয়েরা স্বামীর ভালোবাসার জন্য মরিয়া হয়ে থাকে। ইরফান সত্যিই তাহলে বদলে গেছে। এসব ভাবতে ভাবতে আবার ঘুমের ঘোরে চলে যায় বেলি। অন্যদিকে অফিসে বসে থেকেও কাজে মন বসছে না ইরফানের। কেমন আছে বেলি? দুপুর হয়ে গেছে, কি করছে সে এখন? খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা, সব মিলিয়ে এখন এই মুহূর্তে তার মাইন্ড শুধু বেলিকে নিয়ে ঘিরেই চলছে। একটা খোঁজ নিতে পারলে ভালো হতো, অথচ নেওয়ার উপায় নেই। বেলির ফোন অনুযায়ী ফোন করবে, আবার রবির ফোনে ফোন দিয়ে বেলির খবর নেওয়া মানে চতুর্থ বিশ্বযুদ্ধকে জেসে আমন্ত্রণ করা। তাই আর এসব ফোনের ব্যাপারে ভাবেনি ইরফান। বাসায় মিনু বেলিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খেতে দেয়। বেলি যেই না ভাতে হাত দিয়েছে অমনি রবি হাজির সেখানে। বেলির সামনে ভাত দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রবি। জ্বর একটু হয়েছে? কত নাটক করলি তুই। এত অভিনয় কই থেকে শিখেছিস তুই? ভালো তো অভিনেত্রী হবি তুই। কিভাবে স্বামীকে কেড়ে নিতে হয় তুই ভালোই জানিস। নিজেকে আয়নায় দেখেছিস? কি যোগ্যতা আছে রে তোর ইরফানের সাথে থাকার? হ্যাঁ, গিল গিল, ভাত গিল। গিলে গিলে হাতি হয়ে যা, তারপর মোটা শরীর দিয়ে ইরফানকে আরও বশ করতে পারবি তখন। এবার বেলিও মুখ খুলতে বাধ্য হয়। একে তো জ্বর, দুয়ে শরীর ভালো নেই, তার উপর এত কিছু বলছে রুবি। রুবির প্রতিটা কথায় নোংরা ইঙ্গিত সম্পন্ন কথা। সব মিলিয়ে সেও বিরক্ত। রুবি আপু,
আমি না করতেছি অভিনয় আর না করলাম নাটক, ওইটা আপনার কাছে মনে হচ্ছে আমার কিছু করার নেই। আর অন্যের স্বামী আমি কেড়ে নিচ্ছি না। আমি যদি বলি আপনি আমার স্বামী কেড়ে নিয়েছেন তখন কি হবে? আর আমি বাদ এটাও খাই না যে হাতি হবে। যদি বলি শরীর দেখিয়ে আমার স্বামীকে আপনি বশ করেছেন তখন কি হবে? এতটাও খারাপ কথা বলবেন না যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলতে গেলেও রুচিতে বাধে। চুপ, একদম চুপ। আমার শরীর আসলে ভালো নেই। আপনি আমার রুম থেকে চলে যান। ও, আমি এর সাথে এখন শরীর ভালো নেই তাই না? দেখেন আপু, আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আপনার স্বামীকে আপনার আসলের তলায় বেঁধে রাখুন না। দেখুন আটকে রাখতেন পারেন কি না। আমি তো আর তাকে বলি নাই যে আমার কাছে আসো, এই সেই, সে আসে, এতে আমার হাত নেই। আর হ্যাঁ, স্বামীটা কিন্তু আমারও। আমি চুপ থাকি তার মানে এই না যে আমি বলতে পারি না। আমিও বলতে পারি, শুধু বলি না। বেলির কথায় রুবির মুখ বন্ধ হয়ে যায়। বেলি তাকে কথা বলাগুলো জায়গা মতো গিয়ে লাগে তার। এতটা বাড়াবাড়ি করে এই রুবি যে একে চুপ করানোর জন্য অন্য কাউকে এর বাসা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ এই আল্লাহর বান্ধে থামার পাচ্ছি না। রাগে ফুলতে ফুলতে বেলির রুম থেকে বের হয়ে যায় রুবি। রুবি যাওয়ার পরে মিনু সেখানে হাজির। মিনুর মুখের ভঙ্গিমায় জানান দিচ্ছে সে সব শুনেছে। তাই বেলু মুনির দিকে হা করে আগে বলে দিয়েছে, মিনু এখন কিছু বলো না, খুব খারাপ লাগছে আমার কাছে। সো কিছু বলো না আর। আমি কি কইতাম আর, সব আপনিই তো কইলেন। শয়তানি একটা, ও থোতামুখ বোথা করে দিছেন, ভালোই হয়েছে। শয়তানের হাফেজ। এরপর খুশি হমু বাইয়ে এইডারে লাত্তি মেয়েরা যদি ঘর থেকে বাইর করে দেয়। আহ মিনু, কী সব বলো? লাথি কেন বাড়বে তোমার ভাই? ও কি সংসার করতে আসে নাই? ও কি আমার মতো পাগল নাকি যে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিবে? পাগলও আজকাল স্বামীর বাগ দেয় না, সেই জায়গায় ও তো মানুষ। তা আপনি কি মানুষ না? আপনি দিছেন কেমনে? আমার এই কপালটা আছে না, এই কপালটার দোষ। আমার ভাগ্যে ছিল স্বামীর অবহেলা পাবো, পাইতেছি। আমার ভাগ্য ছিল সতীন নিয়ে ঘর করব, করতেছি। প্রতিনিয়ত এদের কথা শুনতে হবে, শুনছি। আর কি লাগে? হাত ধুইলেন না যে ভাবি, খায়ালন? না, এসব তুমি নিয়ে যাও, আমি আর খাবো না, পেট ভরে গেছে। আর খুব বেশি দরকার ছাড়া আমাকে জাগিও না। এ বলে বেলি হাত ধুয়ে ফেলে। এক লোকমা ভাতও পেটে যায়নি মেয়েটার, চুপ করে শুয়ে আছে। আর দু চোখ বেয়ে তার আপনা আপনি পানি পড়ছে। আজ রবির কথাগুলো আসলে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ইরফান বাসায় আসলে ইরফানকে কিছু কথা বলবে বেলি, এটা ভেবে ঘুমিয়ে যায় সে। সারাদিন বেলি রুম থেকে বের হয়নি। রবিও সোজা দুপুরের পর না খেয়ে বাপের বাড়ি চলে গেছে। সেখানে এক মুহূর্তের জন্য থাকবে না, তাই সে চলে যায়। প্রায় 8টা নাগাদ ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে ইরফানকে সব বলে দেয়। বেলি রুবিকে কী বলেছে, রুবির চলে যাওয়া, বেলি সারাদিন না খেয়ে থাকা সব বলে দিয়েছে মিনু। মিনু, আমার মাথাটা অনেক ধরে আছে, তুই আমার জন্য কফি বানা। আমি আগে গোসল করব, তারপর বেলির কাছে যাব। আচ্ছা। ইরফান গোসল করে ফ্রেশ হয়ে বের হতেই মিনুও কফি নিয়ে হাজির হয় ইরফানের রুমে। কফিতে চুমুক দিতে দিতে ইরফান বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ইরফান বেলির পাশে গিয়ে বসে বেলির কাঁধে হাত রাখে। তখনই বেলি চোখ খুলে একটা কথাই বলে দেয়, আপনি চলে যান রুবি আপুর কাছে। আমার কপালে আপনার ভালোবাসা নেই, আমি অবাগী। এভাবে একদিন শেষ হয়ে যাব। এভাবে আমার জীবনের শেষ দিন অবধি কাতরাতে হবে। কষ্ট পাইতেছি আর পাইতে হবে, তবুও পারবো না অন্য কোনো নারীকে কষ্ট দিতে। আপনি রবি আপুর কাছে চলে যান। আমি আপনাকে ভালোবাসি অনেক, কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবো না। মন জমিনে আপনার নাম আজীবন থাকবে। এই কথাগুলো বলেই হু হু করে কেঁদে ওঠে বেলি। তখন কেন জানি ইরফানের চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাবে। বেলির কথাগুলোর মাঝে লুকায়িত কষ্ট খুব সহজে ইরফানের চোখে লাগে। তার চলে যাওয়ার পর রুবি যে এমন কিছুই করবে সেটা তার জানা ছিল। তবে এতে বেলির না কোনো অভিযোগ না আছে, কোনো অনুযোগ। বেলি সবটাই মেনে নিয়েছে। ইরফান কি বলবে বেজে উঠতে পারছে না, তবু একটু চেষ্টা সে করবে। বেলিকে জোর করে শোয়া থেকে তোলে সে। তারপর ইরফান তার সামনে সরাসরি বসায় বেলিকে। খুব শান্ত নজরে তাকিয়ে আছে সে বেলির দিকে, আর বেলি তাকিয়ে আছে নিচের দিকে। চোখ মুখ ফুলে একাকার, মনে হচ্ছে কেঁদেছে অনেকক্ষণ যাবৎ। নীরবতা ভেঙে ইরফানি বলে উঠল, এত কিসের কষ্ট, বলা যাবে আমায়? দেখি আমি অদম কষ্ট কমাতে পারি কি না। কি হলো, কথা বলবা না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। আমি হঠাৎ এত ভালো হলাম কেন আপনার কাছে? আর রুবিয়া হুইবে এত খারাপ হয়ে গেল কেন আপনার কাছে? বেলির প্রশ্নের সঠিক উত্তরটা ইরফানের কাছে নেই। পরিস্থিতিটাই একদম অন্যরকম এখন। চাইলেও সব কিছু ঠিক করা যাবে না, আর গেলেও সময় লাগবে। আপাতত বেলির প্রশ্নের উত্তর কী দিবে সেটাই ভাবছি ইরফান। বেলি, সারাদিন খাওনি কেন? আমি প্রশ্নটা করছি, কি তার উত্তর দেন। বেলির কথা ইরফান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলির রুমের একটা জানালা আছে, সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইরফান। হাতে ধোয়া ওঠা কফির মগ, পরনে কালো ট্রাউজার আর ব্রাউন কালারের টি শার্ট। বেশ হ্যান্ডসাম লাগছিল ইরফানকে তখন।
বেলি একদিনে তার বরকে দেখছে। উত্তর দেন আমার প্রশ্নের। বিলির এমন কথা ইরফান মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তারপর বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকেই বরাবরই একা থেকেছি। একা একা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া কি করা ছিল। আমাকে জন্ম দেওয়ার পরেই নাকি মা মারা গেছেন। সেই থেকে আমি একা একা বড় হয়েছি। মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই। ভার্সিটিতে মেয়েদের চালচলনে ছিল এমন যে ভেবেছি হয়তো এটাই মেয়েদের আচরণ। হুট করে বাবা বিয়ে করতে বলল, তাও গ্রামের একজন মেয়েকে। যেখানে 5 বছর আমি ঢাকার মেয়েদের চলাফেরা পোশাক আশাকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি সবসময় চাইতাম আমার বউ হবে হাই এডুকেটেড, চলাফেরা হবে স্ট্যান্ডার্ড, অনেকটা রবির মতোই। বাবার প্রতি অনেক মেজাজ খারাপ হয়েছে আমার অমতে আমাকে বিয়ে করতে বললো, তাও তোমাকে। বারবার বলেছিলাম বিয়ে করব না ওকে, আমার আব্বাজান শুনলই না। যাই হোক, বাবার সাথে জিদ করে বিয়ে করলাম তোমাকে, কিন্তু মন থেকে মানতে পারতাম না। ওই জিদের জন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, মারধরও করতাম। অন্যদিকে রবি আমার লাইফে এসেছে তুমি আসার পরে। ও চলাফেরা কথাবার্তা স্ট্যান্ডার্ড সাথে অনেক মডার্ন ছিল, যা দেখে মোহে পড়ে গেছি। বিয়ে অবধি যাবো ভাবিনি, কিন্তু রবি অনেকটাই বাধ্য করলো বিয়ে করতে। রবি ব্যস্ত তার ফেসবুক স্ট্যাটাস, বন্ধুবান্ধব, ঘোরাঘুরি, শপিং নিয়ে। আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তার মাঝে এই নয় যে আমার রবির কাছে খারাপ হয়ে গেছে। রবি এই জিনিসটাই মানতে পারছে না যে আমি তোমার কাছে থাকছি। ভুল আমার একটাই, দ্বিতীয় বিয়ে করা। আমার মতো গর্দবের 2 বউকে একই বাসা রাখা। এই সিচুয়েশনটা আমি চাইলেও হয়তো ঠিক করতে পারবো না। ইরফানের কথা শুনতে শুনতে বেলির চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ে যাচ্ছে। বেলিয়ে চোখ করে সব কথা শুনলো। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় আর বলে উঠল, তাহলে এক কাজ করেন। বলো কি? আমাকে ডিভোর্স দিয়ে দেন আর রবিকে নিয়ে ভালো থাকুন। এটা তো কখনোই সম্ভব না, কারণ তুমি সেই নারী যাকে আমার বাবা পছন্দ করে এনেছে। বাবার পছন্দকে যখন সম্মানই করেনি তখন আর বলে কি হবে। শোনো বেলি, আমি তো রবিকে বলিনি যে আমি ওর সাথে থাকবো না বা কিছু। আমি বলেছি আমি বেলিকেও সেই সম্মানটা দিব যেটা ওর পাওনা, কিন্তু সে তো এটা চায় না। এটাই তো পয়েন্ট, বুঝো না কেন তুমি? এটাই তো মেন পয়েন্ট। সে চায় আমি শুধু তাকে নিয়ে মেতে থাকি। তো আমি ছিলাম তো মেতে তাকে নিয়ে। পয়দা কি হলো? আমি যখন তোমাকে মারধর করতাম আমি তখন ওর চোখে পৃথিবীর সেরা স্বামী। যখন দেখলো স্বামী তার সতীনকে পায়রুটি দিচ্ছে তখনই আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ স্বামী। কোনো মেয়েই পারে না স্বামীর ভাগ দিতে। তাহলে তো বলতে হয় তুমিও তো মেয়ে, তুমিও তো স্বামীর ভাগ দিয়েছিলে। হুম, তুমি তো পুরো স্বামীটাকেই দিয়ে দিয়েছ। আমি তো পরিস্থিতির শিকার মাত্র। আমি জানি না কি করা উচিত আমার। তবে এটুকু শিওর থাকো যে আমি তোমাকে ছাড়ছি না, কখনোই না। তাহলে রবি আপু? আমি তো রবিকে বলিনি যে আমি রবিকে ছেড়ে দিব। সে চলে গেছে আবার তার বাপের বাড়ি। এখানে আমার কি করার আছে? ফিরিয়ে নিয়ে আসেন। এই থামো থামো, এটা মেনুর দেখা স্টার জলসার কোনো সিরিয়াল না যে ন্যাকামি হবে এখানে। এটা বাস্তবতা। এখানে সব হয়, শুধু ড্রামা হয় না। যে মানুষকে ভালোবাসা যায় তাকে ছাড়া যায় না। তুমি ছাড়তে পারছো আমায়? এত মারধরের পরেও কেন পড়েছিলে এখানে? আর তুমি কাকে ফিরিয়ে আনতে বলো? যে তোমাকে বাতের খোঁটা দেয় তাকে? এইসব আমায় বলো না বেলি। কাউকে কষ্ট দিয়ে যে আমি ভালো থাকবো না তার অভিশাপ লাগবে আমার উপর। শকুনের দোয়ায় গরু মরে না। এসব বাদ দাও। মানুষ তার স্বীয় কর্মের উপর হাত থাকে না। ভুল কৃতকর্মের জন্য সারা জীবন পস্তাতে হয়, আর সেই ভুল কৃতকর্মের মাসুল দিতে গিয়ে হয়তো সারা জীবনও পার হয়ে যায়। কিন্তু একটা সময় আসে যখন সব আবেগ বিবেকের কাছে ধুয়ে মুছে যায়। তখন মানুষ শক্ত হয়ে যায়। ইরফানেরও একই অবস্থা। আগে সত্যিটাকে মানতে পারেনি, আর এখন মেনেছে, তবে অনেকটা ভুল করার পর। যে ভুলটা হয়তো ঠিক করা যাবে না, আবার হয়তো যতদিন বাঁচবে ততদিন ভুলটাকে নিয়েই বাঁচতে হবে। ভাগ্য বড় স্বার্থপর একটা জিনিস। সে তার মতো করেই সব নিয়ন্ত্রণ করে। মনের দিকটা বিবেচনা করার সময় সুযোগ কোনোটাই তার কাছেও থাকে না। বেলি কিছুক্ষণ চুপ থাকে, তারপর উঠে গিয়ে ইরফানের কাছে এসে তার পাশে দাঁড়ায়। ইরফানের দিকে চেয়ে আছে সে, আর ইরফান জানালা দিকে। দুচোখে গোড় লাগানোর মতো চেহারা ইরফানের, যে চাহনির প্রেমে পড়তে বাধ্য যে কোনো নারী। বেলি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইরফানকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠে। ভালোবাসা এবং ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার হয়তো আমায় ভালো লাগে, ভালোবাসাটা আপনার পক্ষ থেকে আমার জন্য না ইরফান সাহেব। বেলির কথা শুনে ইরফান গাড় উড়িয়ে বেলির দিকে তাকায়, তারপর মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তুমি এই কয়েকদিনও অনেক ম্যাচিওর হয়ে গেছো বেলি। বড়দের মতো কথা বলতে শিখে গেছো। চাইলেও তো ছোট হয়ে থাকতে পারবো না। তবে আপনার আমাকে তুমি করে বলাটা কেমন জানি লাগে আজকাল। আপনি আমায় তুই করেই বলেন, ওইটাই আপনার মুখে বেশি মানায়। তুই শব্দটা তোমার সাথে বেমানান। যদিও আমি তুই তোকারি করতাম বেশি, তবে কেন জানি এখন আর ওসব ভালো লাগে না। অনেক কাছের আর আপন মানুষকে মানুষ তুই করে বলে। আচ্ছা বেশ, একটা কথার জবাব দাও। এই যে বললে
ভালো লাগার ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা কি তুমি ভেবে বললে? হুম। ওকে, ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার জন্ম হয়। আমার কাছে তোমার সব কিছুই ভালো লাগে, এমনকি আমার কাছে গোটা তুমিটাকেই ভালো লাগে। তাই হয়তো ভালোবাসাটাও জন্ম নিয়ে নিয়েছে। কি জানি, এত কঠিন ভাষা আমি বুঝি না। এর থেকে বেশি বুঝেন আপনি। এখন খেতে আসেন, খাওয়ার পর মেডিসিন নেবেন, তারপর আবারও ঠিকঠাক মতো একটা মাইর দিব। এমন কথা শুনে বেলির মনটা নিমিষে কালো আঁধারে ছেয়ে যায়। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে বেলি হঠাৎ এমন হয়ে গেল কেন। তারপর বেলির হাতের আঙ্গুলের পাকে নিজের হাতের আঙ্গুলগুলো রেখে শক্ত করে বেলির হাতটা ধরে নেয় ইরফান। তারপর বেলির দিকে চেয়ে বলে, সারাদিন খান নাই কেন? এর শাস্তি তো পেতেই হবে। আমি বলে গিয়েছিলাম যে ঠিকমতো খেতে হবে এবং মেডিসিন নিতে হবে, কিন্তু আপনি কি করেছেন? রুবি আপু এমনভাবে কথা বলল যার খাওয়া পেটে যায়নি। রুবির কাজই এমন, কিন্তু তোমার খেয়াল রাখা উচিত ছিল। ডাইনিংয়ে চলো, আমি মিনুর সামনে একটু সিঙ্গারি ফেলবো, অমনি মিনু জ্বলে উঠবে। মিনু তো মিনুই, মিনুর বাসায় তুমি খবিশ মাতারি। আজ সকালে না বললো? আচ্ছা ওয়েট, খবিশ মানে তো খারাপ, কিন্তু মাতারি মানে কি? এবার বেলি হাসতে বাধ্য হয়, খিলখিল করে হেসে দেয়। ইরফানের লক্ষ্য ছিল বেলিকে হাসানো, আর বেলি হেসেছে, এটাই অনেক। বেলির দিক থেকে নজর সরিয়ে ইরফান এবার রুমের দিকে নজর দেয়। বেলির রুমটা সে সাজিয়ে দিবে। নিজের করা কিছু ভুল কিছুটা হলেও ঠিক করবে সে। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? বলো। কি বলতাম? না চলো। রাতে খাবার খেয়ে বেলি তার রুমেই শুয়ে আছে। ভাবছি কিছু কথা। জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। কি আছে তার জীবনে? ইরফান কতদিনই বা রুবিকে বুঝিয়ে যাবে? আর রুবি কি এভাবে চুপচাপ বসে থাকবে? সব কিছু ঘুরে ফিরে তার দিকে আসবে। সে এখন নিরুপায় হয়ে গেছে। মনটা বারবার ইরফানকে চাইছে। সে ভুলে যেতে চায় ইরফানের করা সব ভুলকে। সে ভুলে যেতে চায় ওসব খারাপ দিনগুলোকে। তার ভিতরের আত্মাটা কেন জানি বারবার ইরফানকেই খোঁজে। এতটাই ভালোবাসে যে যার প্রতিক্রিয়া হয় না। ইরফান অনেক বদলে গেছে ইদানিং। এতটা বদলে যাবে আশা করেনি বেলি। হয়তো আল্লাপাক এটাই চেয়েছেন। আল্লাপাক নাকি পরীক্ষা নেন, তাহলে কি এটাই ছিল সে পরীক্ষা? আল্লাপাক বলেছেন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, সে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাহলে এটাই কি ছিল সে অপেক্ষার মিষ্টি ফল? এরই মাঝে রাজুর চিন্তা মাথা থেকে চলে আসে বেলির। রাজু ভাই কি অন্যায় করেছিল? রাজু ভাইয়ের তোর কোনো দোষ ছিল না, সে তো আমায় ভালোবাসত। তাহলে আল্লাপাক কেন আমায় ওনার সাথে জুড়ে দিলেন না? মনে মনে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে বেলিকে। না, আমি রাজু ভাইকে নিয়ে আর ভাববো না। এসব বাবা ও পাপ আমার জন্য। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কী হবে যদি স্বামী ব্যতীত অন্য কাউকে মনে ধারণ করি? রাজু ভাই আমার অতীত, আর সে আমার বর্তমান। সে যেমনই হোক না কেন, সে আমার বর্তমান। এটা পাপ হয়ে যাবে। আবার নিজেকে নিজে সান্ত্বনা দেয় এসব বলে। হঠাৎই বুকটা দুপাশ থেকে চাপ দিয়ে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে বেলির। উঠে তাড়াতাড়ি পানি খেয়ে নেয়। তারপর কিছুক্ষণ দম ধরে বসে থাকে বিছানার উপর। ইরফান হয়তো নিজের রুমে খাবার সময় বলেছিল অফিসের কিছু কাজ আছে, বেলি যাতে চুপ করে ঘুমিয়ে যায়। মিনুও গেস্ট রুমে শুয়েছে। যদি মিনু বেলির কাছে শোয় তাহলে তো ইরফান আসতে পারবে না। তাই মিনু বেচারি গেস্ট রুমেই ঘুমায়। ব্যথাটা কমার পর বেলি উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। হঠাৎই নিজের মুখ থেকে বের হয়ে যায়, আমি ওনাকে ভালোবাসি, এটা আমার অপরাধ না। উনিও এখন আমায় চায়, এটাও অপরাধ না। আমি বেলি কোথায় যাব এখন? আমি যে তাকে মনে ধরেছি, মনের মাঝে বদ্ধ থাকা পুরো জায়গাতেই তার নাম। আমার তাকে চাই, একবার হলেও চাই। বেলি একবার হলেও চায় তাকে একটু ভালোবাসা পেতে কাছে। বেলি চেয়ে আছে তার পানে, দৃষ্টি তাহার ওই দূরে। এক লহমার জন্যই হোক, তবুও বেলি একবার চায় সুখের মিলন হোক। বেলির মুখ থেকে হঠাৎ করে এসব বের হয়ে যায়। তখনও দৃষ্টি তার রাতের আকাশের তারার দিকে। এমন সময় হোক না একবার সুখের মিলন, খুব বেশি কি ক্ষতি হবে? পিছন থেকে এমন কথা শুনে দ্রুত পিছনে তাকায় বেলি। ট্রাউজারের 2 পকেটে হাত দিয়ে দরজা থেকে একটু ভিতরে এসে দাঁড়িয়ে আছে ইরফান। তার মানে ইরফান সবটাই শুনেছে। বেলি আর ইরফানের দিকে তাকানোর সাহস পায়নি, তাই আবারও এক ঝটকায় জানালার দিকে ফিরে যায় সে। ইরফান আস্তে আস্তে হেঁটে বেলির পিছনে এসে দাঁড়ায়। তারপর বেলির কাঁধে হাত রেখে বলে ওঠে, একটু সুখের মিলন হলে খুব কি ক্ষতি হয়ে যাবে? বুকের মধ্যে নিমিষে এক তুফান শুরু হয়ে যায় বেলির। আসলে কি সুখের মিলন হতে দেওয়া যায়? আসলে কি একটু সুখের মিলন হলে খুব বেশি ক্ষতি হবে? তবুও কেন কোথাও একটা বাধা কাজ করে বেলির মাঝে। আবার নাও করতে পারে। যতই হোক স্বামী তো তার। বিয়ের পর বাবা মায়ের উপর, স্ত্রীর উপর তার স্বামীর অধিকার থাকে বেশি। কিন্তু বেলির ভিতরটা হু হু করে কেঁদে ওঠে যখন তখন ইরফানের করা সমস্ত খারাপ কথাগুলো মনে পড়ে।
বেলি তখন নিজেকে ঠিক রাখতে পারে না। আজও ব্যতিক্রম কিছু ঘটেনি তার সাথে। সুখের মিলনের সাথে দেখা হয়ে যাওয়ার সাথে সাথেই সেই সব বিষাদের দিনগুলো মনে পড়ে যায় বেলির। ইরফানের হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অন্তরকানা পুড়ে খাক হয়ে যাচ্ছে। নিজের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে বেলির। কেন যেন মানতে পারে না সেও। এতটা কষ্ট কি তার পাওনা ছিল? নিজের কাছে এসব জিনিসগুলো লজ্জাজনক লাগে বেলির কাছে। বেলি আর সহ্য করতে পারেনি। পিছন ফিরিয়ে ঝাপটে ধরে ইরফানকে। বেলির এইভাবে জাপটে ধরা দেখে একটু হতভম্ব হয়ে যায় ইরফান। বেলি শব্দ করেই কেঁদে দেয় ইরফানের বুকে। দুহাতে নিজের মুখ রেখে ইরফানের বুকে হাতে আবদ্ধ সে মুখটি লুকিয়ে রেখে কেঁদে ওঠে বেলি। নিজের হাত দিয়ে আগলে ধরতে যাবে তখনই বেলি ধূপ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। একে তো শরীর খারাপ, তার উপর এভাবে কান্না করাটা তার শরীরের পক্ষে খারাপ হতে পারে। মুহূর্তের মাঝে ইরফান চমকে যায়। ফ্লোরে বসে মুখ চেপে কাঁদতে থাকে মেয়েটা। ইরফান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে বেলির কাছে। হাতটা দিয়ে বেলির মাথায় হাত রাখে। কি হলো? এভাবে কাঁদছো কেন তুমি? বেলি, এভাবে কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে মেয়েটার। ইরফান বেলির কান্না থামানোর জন্য গ্লাসে এনে পানি দেয় তাকে খাওয়ার জন্য, কিন্তু বেলি খায়নি। তারপর কেন জানি না নিচ থেকে ইরফানের হাতটা টেনে নিজের কাছে নিয়ে বসায়। কাঁদতে কাঁদতে বলতে শুরু করে দেয় বেলি, আপনি আমায় অনেক মারছেন। আপনি জানেন আমি কত ব্যথা পাইতাম তখন। আমার অনেক ব্যথা লাগতো। আমি তবুও কিছুই বলতাম না আপনাকে। আরে ভালো না বাসতেন তাই বলে এভাবে মারবেন? আপনার এক একটা লাথি, এক একটা ঘুষি অনেক ব্যথা দিত আমার এই শরীরটাকে। আপনি জানতেন না আমি কত রাত ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারি নাই। সেবার শলা ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছেন। এমনভাবে মারছেন যে শলা পর্যন্ত ঢুকে গেছে আমার শরীরে। এভাবে বুঝি কেউ কাউকে মারে? হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন, আমার এই শরীরটা যখন স্বামীর ছোঁয়া পেত তখন এই শরীরটা স্বামীর মার পাইছে। এই ইরফান সাহেব আমাকে এত মারছেন কেন? আমাকে বললেই হয়তো আমি চলে যেতাম, বা ভাতের সাথে বিষ দিয়ে দিতেন, খেয়ে মরে যেতাম। তবুও না মারতেন। এদিকে দেখেন, এই যে দেখেন, আমার পিঠটায় কত দাগ এখনও আছে। সেবার বেল্ট দিয়ে মারছেন। আচ্ছা, একটু কি মায়া হয় নাই, তাই না? বেলিকে যে এভাবে মারি, ওর শরীরটা কি এত মার নিতে পারবে? ওই দিন চা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে এত মারলেন? আপনি আমায় মেরে কেন ফেলেন নাই? হ্যাঁ, কেন মেরে ফেলেন নাই আমাকে? শুনেন না, এদিকে তাকান আমার দিকে। আমি কিন্তু অনেক ব্যথা পাইতাম তখন। মারতেন কিন্তু শব্দ করতাম না। বলে করতাম কি না বলেন না? আমি কি মারার সময় কোনো শব্দ করতাম? বেলি নিজের মাঝে তখন ছিল না। সে অনেকটা উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছিল। চোখের পানি, নাকের পানি, এমনকি লালা চলে আসছে মুখ দিয়ে। মানুষ যখন অতিশোকে পাথর থাকে তখন সেই পাথর গলে গেলে তখন এই প্রতিক্রিয়া হয়। ইরফানের ভিতরের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে বেলির এমন পাগলামি দেখে। সে একদম নিশ্চুপ হয়ে ফ্লোরে বেলির সামনে বসে আছে। বেলি হাত ধরে জোড়াজোড়ি করছিল উত্তর জানার জন্য। তখন বাধ্য হয়ে ইরফান জবাব দেয়, কোনো শব্দ করতে না। তখনই বেলি আবারও কেঁদে দেয়। এবার ইরফানের দু হাত ধরে নিজের কাছে নিয়ে আসে বেলি। তারপর আবারও বলা শুরু করে সে, যখন দেখতেন আমি শব্দ করতাম না তখনও কি মায়া হতো না আমার উপরে? খালি মেরেই গেছেন, মেরেই গেছেন। আমি কি ব্যথা পাই না বলেন? আমিও তো ব্যথা পাই। আমিও তো মানুষ। আমি বুঝতেই পারি নাই এটা যে একটা ফুল, যে ফুলটা একদমই নিষ্পাপ। সেই ফুলটাকে এত অবহেলা করে বসলাম আমি। আমি কি করেছিলাম? হ্যাঁ, কি করেছিলাম? আপনি আমায় একটুও দেখতে পারেন নাই বলেন? আমি কি বলেছিলাম যে আমাকে বিয়ে করেন? তখন তো আমার বাবা আর আপনার বাবা বললেন আমি কি করতাম। বাপ আমার মরে গেল, তখনও আপনার বাবা বিয়ের কথা বলে গেছে আমার মাকে। আমার কি অপরাধ ছিল এখানে? আমি একদিন নামাজ পড়তেছিলাম, সাড়া দিতে পারে নাই বলে জুতা নিয়ে আসছেন আমাকে মারার জন্য। আমার তখন কি অন্যায় ছিল বলেন তো? অন্যায় তোমার না, সব অন্যায় আমার ছিল। আমি খারাপ মানুষ, আমি কষ্ট দিলাম তোমাকে। আমার বাপ মা আমায় মারে নাই। আমি তাদের কাছে ফুল ছিলাম, তাদের শখের বেলি ফুল। আর সেই ফুলটাকে আপনি ছিঁড়ে ফেললেন এভাবে। এর থেকে ভালো ছিল আমায় বিষ দিয়ে মেরে দিতে। আমি ট্রু শব্দটাও করতাম না। ইরফানের আর সহ্য হয়নি। একটানে বেলিকে নিজের বুকে এনে পালায় সে। তারপর বসা অবস্থাতে শক্ত করে ধরে রাখে বেলিকে। ইরফান আজ কাঁদছে। ছেলেরা কম কষ্টে কাঁদে না, তাদের তেমন কষ্ট হলেই তারা কাঁদে। ইরফান আজ নীরবে কাঁদছে। বেলিকে নিজের কলিজে ঢুকিয়ে রাখতে ইচ্ছে করছে তার। এইটুকুন একটা মেয়ে সে, অথচ এই বয়সে সে কি করো সহ্য করেছে, তবুও মুখ খোলেনি। বেলি তখন ইরফানের বুক থেকে বলতে শুরু করে, বুঝবেন, বুঝবেন, একদিন ঠিকই বুঝবেন। আমি যেদিন থাকবো না সেদিন খুব করে বুঝবেন। আমি তখন আকাশের তারা হয়ে যাব। আমি আর আমার বাবা তখন উপর থেকে দেখব আপনি কিভাবে কান্না করেন। হারিয়ে যাব আমি আপনার জীবন থেকে। তখন বুঝবেন। হ্যাঁ, দেখেন, তখন বুঝবেন। বেলির কথা শুনে ইরফান বেলিকে আরও শক্ত করে ধরে রাখে।
আর বলে, চুপ, একদম চুপ, তোকে হারাতে দিলে তো তুই হারাবি। বেলি ফুল ঝরে যাবে। কখনোই না। হ্যাঁ, দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে। সেদিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন, আপনি আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথা শুনে ইরফান আবারও ধমক দিয়ে থামায় বেলিকে। তুই থামবি? না হয় আবার মারবো কিন্তু। মারেন, আরও মারেন। হ্যাঁ, মারবই তো, এবার সত্যি সত্যি মারবো। মারেন, এখন কিন্তু মার খাবি বলে দিলাম। হ্যাঁ মারেন না, মেরেই ফেলেন আমাকে। ইরফান এবার বেলিকে ছেড়ে দেয়, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় বেলিকে। তারপর উঠে দাঁড়ায় সেই স্থান থেকে। বেলি তখনও বসা অবস্থাতেই আছে। ইরফান বেলিকে সেভাবেই কোলে তুলে নেয়, কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় বেলিকে। অন্ধকার রুমে ড্রিম লাইটের আলো যতটুকু দেখা যায় তাই অনেক। পাশে থাকা টাওয়ালটা দিয়ে বেলির চোখের পানি, নাকের পানি সব মুছে মুখটা পরিষ্কার করে দেয় ইরফান। তখনই বেলি চুপ করে থাকে আর ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বেলির মাথায় হাত রাখে। ঘুমাও, আর একটা কথাও না, কাল সব শুনবো আমি। আর হ্যাঁ, আমি আসলে খারাপ মানুষ, কি করার, আল্লাহ পাক তোমার ভাগ্যেই খারাপ মানুষটাকে রেখেছে, তাই কিছু করার নাই। কাঁদবা না একদম, চুপচাপ ঘুমাবা। বেলি একদম চুপ করে শুয়ে আছে, চোখের তার ঘুমের নেশা, চোখগুলো টিপ টিপ করছে আর বুঝে আসছে। ইরফানের বেলির মাথায় হাত বোলানোটা কাজে এসেছে। ইরফানের ডান হাতটা ধরে আছে বেলি। তারপর একটা সময় বেলি আস্তে করে ঘুমের রাজ্যে চলে যায়। বেলির ঘুমন্ত চেহারা দিকে একদিনে তাকিয়ে আছে ইরফান। বেলির আজকের কথাগুলো ইরফানের ভিতরটাকে নাড়িয়ে দিয়েছে। বেলি ঘুমানোর পর ইরফান বেলিকে রেখে নিজের রুমে চলে যায়। ইরফান কখনো বাসায় স্মোক করে না, তবে আজ সে বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ঘড়িতে প্রায় 2টা বাজে। রাতগুলো হয়তো এমনভাবেই কাটবে তার, এমন নির্ঘুম আর নিস্তব্ধ। বেলির কথাগুলো বারবার কানে বাজতে থাকে ইরফানের। বেলির কষ্টগুলো বারবার বেলিকে মনে করিয়ে দেয় তার প্রতি ইরফানের করা পৈশাচিকতাগুলো, যা সে বলতে বলতেও বলতে পারে না, হয়তো বলতে পারবেও না। একদিকে রুবি, অন্যদিকে বেলি। রুবিকে সে ছাড়তে পারবে না যদি না রুবি চায়, আর বেলি চাইলেও বেলিকে সে ছাড়তে পারবে না। একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তেমনি 2 বউ নিয়েও চলা যায় না। হয়তো চলা যায়, তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্যই হয়তো বলে সবাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাতে থাকা সিগারেটটা সে টান দিয়ে আগুন নিভিয়ে নিচে ফেলে দেয় ইরহান। বেলির সাথে করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। অনেক সময় লস হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। পর মুহূর্তে বেলির বলা কথাটা মনে পড়ে যায় ইরফানের। দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে, সেই দিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু আপনি চেয়ে দেখবেন, আপনি আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথাটা অন্তরে দাগ কেটে গেছে। সে বেলিকে এইভাবে ঝরে যেতে দিবে না, আগলে রাখবে নিজের বুকের সাথে অতি যতনে। বেলি, আমি তোকে চলে যেতে দিব না, মন পিঞ্জরে যতন করে আটকে রাখবো তোকে। তুই দেখে নিস, এই ইরফান তোকে সেই সব খুশি দিবে যা তোর প্রাপ্য। আমার মনের মধ্যে রাখা পুরো জমিনটাই তোর রাজত্ব চলবে। তুই দেখে নিস, বিছানায় শুয়ে এসব ভাবতে কখন যেন ঘুম চলে আসে। মনের ভুলে বেলি রোমিও যেতে ভুলে গেছে সে, নিজের রুমেই ঘুমিয়ে যায় সে, নতুন এক বরের আশায়, সেই সাথে নতুন করে সব ঠিক করার আশায়, যা আদৌ সম্ভব কিনা জানা নেই কারো। তো ভিউয়ার্স, গল্পটির নাম ঝরে যাওয়া বেলি ফুল। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব